আমরা বঙ্গবন্ধু মাঠে দেখেছি মানে এসিও নাই অনেক জি, রুমে। ট্রু। আমাদের কোনো ফ্যাসিলিটিসই নাই। আপনার ১৩০০ কোটি টাকা আছে কিন্তু আপনার একটা প্রপার জিম নাই। তামিম এইগুলা খুব ভালো মতো জানে আচ্ছা। বাংলাদেশ ক্রিকেটে আসলে কি কি প্রবলেম ওরা ফেস করেছে। মমিনুল, জি। সাদমান, আমরা একদম ট্যাগ লাগিয়ে দিচ্ছি এটা টেস্ট প্লেয়ার। আচ্ছা। ওদের অন্য জায়গায় কোনো স্কোপ নাই। এটা বাংলাদেশ ২০০০ সালে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম, জি। রাইট? কিন্তু আমার কোশ্চেন হচ্ছে আমরা কি ওই সময় টেস্ট নেশন হিসাবে রেডি ছিলাম কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য প্রমিস শোতে। আজকে আমার সাথে উপস্থিত আছেন ফর্মার বাংলাদেশি পেস বোলার এবং সবার প্রিয় এবং আমার অনেক প্রিয় তালহা জুবায়ের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পর আপনাকে পেলাম, আপনার অনেক বিজি শিডিউল যাচ্ছে, তারপর আর কি যদি একটু বলতেন আপনার আসলে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কবে থেকে আর কীভাবে শুরু হলো? এইটা বেসিক্যালি একদমই ছোটোবেলায় অবশ্যই। তখন ফরিদপুরে, যেহেতু আমার বাসা ফরিদপুরে, আচ্ছা। বড় ভাইয়ের সাথে মাঠে যাওয়া, ওইখান থেকে নর্মালি টেপ টেনিস খেলা হতো সবসময়। সো ওইখান থেকে মাঠে যেহেতু যেতাম, ভাইয়া ক্রিকেট বলেই খেলতো, মানে প্রফেশনাল ক্রিকেটে আচ্ছা। ঢুকতে চাচ্ছিল ওই সময় থেকে। সো ভাইয়ার ইন্টারেস্টটা দেখে আমিও চেষ্টা করতাম যে কিছু করা যায় কিনা। সো আমার যে কোচ, যার কাছে আমি খেলা শিখেছি, শ্রদ্ধেয় বাবলু ভাই, এবং ফরিদপুর ক্রিকেট বলতে আমরা সবসময় বাবলু ভাইকেই বুঝি, মানে আচ্ছা। ফরিদপুর ক্রিকেট মানেই বাবলু ভাই। আচ্ছা। সো বাবলু ভাই আমাকে একদিন বললেন যে তুমি যেহেতু মাঠে আসো, তুমি একদম মানে খেলার জন্যই আসো। ওই সময় টেপ টেনিস তো খালি পায়েও খেলা হ্যাঁ, যেত, হ্যাঁ, সব হ্যাঁ, মানে হ্যাঁ। যেটা হয়। তো তারপর থেকে কেটস পরে যাওয়া মাঠে, আচ্ছা। এবং আমার বোলিং অ্যাকশন দেখে বাবলু ভাই খুবই পছন্দ করেছিলেন। আচ্ছা। এবং আমার ফ্রন্ট ফুট ল্যান্ডিং যেটা ছিল একটা পেস বলারের জন্য, মানে বেসিক যেই জিনিসটা থাকা উচিত, সেইটা আমার ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা একদম পারফেক্টলি ছিল। সো বাবলু ভাই আমাকে ওই সব জায়গায় হিট করে আমাকে মোটিভেট করেছে যে তুমি আচ্ছা। যদি চাও তাহলে তুমি ভালো কিছু করতে পারো। আচ্ছা। তো তখন থেকে একটা জিনিস মানে মাথায় ঢুকলো যে যেহেতু ওনার মতো একজন লোক বলছে যে আমার বোলিং অ্যাকশন সুন্দর, আমার পেস আছে, আমার সুইং আছে, এবং আমার ফ্রন্ট ফুট ল্যান্ডিংটাও খুব ভালো, আচ্ছা। এবং উনি এক্সাম্পল দিত অন্যান্য স্টুডেন্টদেরকে। আচ্ছা। সো ওইটা আমাকে খুবই হিট করেছিল। তখন Inspire থেকে করেছিল। আমি চিন্তা করলাম যে না, তাহলে চেষ্টা করি, দেখি না কি হয়। আর ওই সময় থেকে আসলে খেলার শুরুটা। আচ্ছা, যেটা বললেন যে এই যে ফ্রন্ট ফুট ল্যান্ডিং, এই যে টেপ টেনিস থেকে শুরু করা, এই বড় ভাই মাঠে নিয়ে যেত, আসলে পারিবারিক থেকে, মানে তখনকার সময় তো ক্রিকেটটা ওরকম এখনকার মতো এত কি বলবো ওয়েল স্টাবলিশ বা এত গ্লোরিয়াস ছিল না। তো আপনাদের জন্য যে পারিবারিক থেকে হেল্পটা কতখানি আপনার ক্যারিয়ারের জন্য হেল্প না, করেছে? আমার আমার বাবা মানে খুবই মানে স্পোর্টস লাভার ছিলেন। আচ্ছা। আব্বু ছোটবেলা থেকে নট অনলি ক্রিকেট, ফুটবলও যদি কোনো লিগ হতো তখন তো ফুটবলটা একটু জনপ্রিয় ছিল অনেক আমাদের জনপ্রিয় দেশে। ছিল। সো আমাদের ফরিদপুরে হোক, আমাদের এলাকায় যেই ক্লাব টিমটা ছিল, ওই টিমটা ধরেন বাইরে কোনো জায়গায় খেলতে যাবে, ফরিদপুর জেলার বাইরে, সেখানেও নিয়ে যেতেন ফুটবল খেলা দেখতে। আমাদের ক্লাবটা ফাইনালে উঠলে ওইখানে আব্বুর সাথে হাত ধরে দুই ভাইয়ের মাঠে যাওয়া, আচ্ছা। এবং ওইখানে যে মানে বিভিন্ন ধরনের খাবার খাওয়া, খেলা দেখা। সো স্পোর্টসটা সবসময় ছিল। হ্যাঁ, প্রফেশনাল কেউ খেলেনি, কিন্তু আব্বু খুবই পছন্দ করতো, এবং 92 ওয়ার্ল্ড কাপে ম্যাচগুলো দেখা, যদিও ছোট ছিলাম, কিন্তু বাবা চাচারা যেহেতু দেখতেন, ওই সময় ভোরবেলা উঠে পাকিস্তানের খেলা দেখাটা। এক্স্যাক্টলি। সো ওই জিনিসগুলো ভেতরে ছিল সবসময়, এবং বাসার থেকে সবসময় আম্মুও হেল্প করতো। মানে আমি যখন প্রফেশনাল ক্রিকেটে ঢুকি 17-এ যখন আমরা হ্যাঁ, আসি, হ্যাঁ। সো ওই সময়ের দিনগুলো মানে আম্মু যখন আম্মু স্যাক্রিফাইস করেছে অনেক। আচ্ছা। মানে ধরেন ওই সময় যে ঢাকায় চলে আসা, ঢাকায় চলে আসা। আমাকে খেলতে দেয়াটা, পড়াশোনা ছেড়ে ওই সময়, পরে পড়াশোনাটা কোনো রকম চালিয়ে নেওয়া, ওই ওই সময়ে কিন্তু কোনো পরিবারই চাইতো না। হ্যাঁ, সেটাই। কিন্তু তারপরে যেটা হয়েছে, যেহেতু আমি ভালো খেলছিলাম এবং ভালো করছিলাম, আন্ডার 17-এ প্রথম ট্রায়ালে এসেই আমার চান্স পেয়ে যাওয়া মেইন টিমে, এবং পাকিস্তান ট্যুর 99-এ, ওইটা আমার ফ্যামিলিকে মানে জানি না তারা কি মনে করেছে, তারাও চিন্তা করেছে যে না, ছেলে যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে আন্ডার 17, সুযোগ পেয়েছে, ভালো করছে। এবং বাবলু ভাই, আবারও বাবলু ভাই আমার আম্মুকে অনেক বুঝিয়েছে। আচ্ছা। যদিও আমার বাবা বেঁচে ছিলেন না ওই সময়টায়, আব্বু মারা যায় 97-এ। সো ওইটা একটা কষ্টের জায়গা আমার। সো ওই জায়গাটা বাবলু ভাইও হেল্প করেছিল আম্মুকে মানে কনভিন্স করার ক্ষেত্রটা।
আপনি তো এখন মানে সত্যি কথা বলতে কোচিংয়ে অনেকখানি মনোনিবেশ করেছেন। তো এই যে কোচের যে বাবলু সাহেবের কথা বলছেন এবং তার অবদানটা আপনার ক্রিকেট লাইফে অনেক বেশি ছিল। এই যে কোচ হয়েছেন, এখন তো আপনি বিভিন্ন ইয়াংস্টার থেকে শুরু করে এইজ লেভেলে ক্রিকেটারদের সাথে আপনি কাজ করছেন, ইভেন দো আপনি ন্যাশনাল টিমেও এখন কাজ করছেন। একটা কোচের আসলে কতটুক ফাদার ফিগার হওয়া উচিত একটা প্লেয়ারের জন্য, আপনি কি মনে করেন? না, এইটা অবশ্যই এটা মানে একটা কোচের শুধু মানে খেলা শিখালে হবে না। একটা কোচের অনেকগুলো রোল আছে যেটা মানে খেয়াল করতে হয়। এবং আমরা তো একটা দুইটা প্লেয়ার না, অনেকগুলো প্লেয়ারকে হ্যান্ডেল করতে হয় এবং এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট, রাইট? ডিফারেন্ট। সো আমি আজকে একটা ছেলেকে, কেউ থাকতে পারে খুবই ইন্ট্রোভার্ট, সে কথা বের করে না, মানে চাইলেও মন থেকে কথা বলতে পারে না। বা খুব ট্যালেন্টেড হতে পারে সে। হি ইজ ভেরি ট্যালেন্টেড, আমি এরকম এক্সাম্পল অনেক দিতে পারবো। কিন্তু তার ভেতর থেকে খেলা বের করতে হলে আমার আগে তাকে বুঝতে হবে। তার সঙ্গে কথা বলার ধরন আর একটা ছেলের সঙ্গে কথা বলার ধরন আমার এক হলে হবে না। সো আই হ্যাভ টু ম্যানেজ পিপল। সো আমি যদি ওই ধরনের চিন্তা না করতে পারি, আমি খালি খেলা শেখাবো। আমি যেহেতু ফাস্ট বোলিংটা দেখি, হ্যাঁ, হেড কোচ হিসেবে কাজ করছি অনেক টিমে, বিপিএলে, প্রিমিয়ার লিগে। কিন্তু যেহেতু আমি মেইনলি ফাস্ট বোলিং কোচ, আমি যেহেতু ফাস্ট বোলারদের নিয়ে ডিল করি, ফাস্ট বোলাররা কিন্তু আরও ডিফারেন্ট হয় হ্যাঁ, মেন্টালি, হ্যাঁ, এবং এগ্রেসিভ হইতে হয়। অনেক এগ্রেসিভ। সো ওই দিক থেকে কোনো ফাস্ট বোলার যদি ইন্ট্রোভার্ট থাকে, তার থেকে পারফরমেন্স বের করে আনা কিংবা তাকে একদম টপ পারফরমেন্সে নিয়ে যাওয়া, ওইটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। অনেক এবং এইটা যদি আমি বলবো যে মানে কোচ কোচ খালি হলেই হবে না, নলেজও থাকতে হবে, ক্রিকেটের বাইরের নলেজ। ক্রিকেটের নলেজ তো থাকতে হবে অবশ্যই, যারাই কোচ হচ্ছে তারা ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কিন্তু এর বাইরেও যে অনেক কিছু আছে, এগুলো আমাদের আসলে ফোকাস করা উচিত। আমি যদি একটু পিছনের দিকে যাই বা আপনাদের সময়ের দিকে যাই, তখন কোচেরা অনেকখানি প্লেয়ারদের সাথে মিশতে পারতো বা অনেকখানি পুশ করতে পারতো এবং ফ্যামিলিগত, যেটা আপনি বললেন যে বাবলু সাহেব আপনার আব্বা যখন মারা গেলেন তখন সে বিভিন্ন রকমভাবে কনভিন্স করেছে আপনার ফ্যামিলিকে আপনাকে এই লেভেলে আসার জন্য। এই জিনিসটা কি এখনকার কোচদের মধ্যে প্রফেশনালিজমটা একটু বেশি আসছে, আপনার কি মনে হয়? না, এখনও অনেক কোচ আছেন যারা অনেকভাবে প্লেয়ারদেরকে হেল্প করেন। আচ্ছা। নট অনলি ফ্যামিলিকে কনভিন্স করা, এখন তো ফ্যামিলিকে কনভিন্স করতেই হয় না। জি। হ্যাঁ, অ্যাট সাম স্টেজ হয়তো বা আপনার করতে হতে পারে অনেককে, কিন্তু এখন আর ফ্যামিলিকে ওইভাবে কনভিন্স করার কিছু নেই। কিন্তু এখন যেটা আছে, ওই প্লেয়ারটাকে মেনটেন করা কিংবা একটা ট্যালেন্ট চেনা, যে আসলে এই ট্যালেন্টটা আমার ফিউচারে যে ভালো কিছু হতে পারে, সো ওকে নিয়ে আসা ক্রিকেটে, এইটা কোচরা করে থাকেন। এখন যদি আপনাকে বলি আপনার জাতীয় দলে আসাটা, এই জার্নিটা সম্বন্ধে যদি একটু বলতেন। আপনি তো ঘরোয়া ক্রিকেট থেকে খেলে, এইজ লেভেল থেকে খেলে ঘরোয়া ক্রিকেট থেকে পারফর্ম করে দেন ন্যাশনাল টিমে আসা। এই জার্নিটা যদি একটু বলতেন। এইটা যদিও এইটাও খুব কম বয়সে হয়ে আচ্ছা। গেছিল আমার সাথে। এখন আমি ফিল করি, এখন না, মানে ন্যাশনাল টিমে আমি ধরেন ক্রিকেটে আসার পরে 10 বছর হয়ে যাওয়ার পরে হয়তো বা আমি ফিল করেছি যে যেই সময়টা আমার সুযোগ হয়েছিল, ওই সময়টায় না হয়ে আরও 2 বছর পরে হলে, 3 বছর পরে হলে আমার মনে হয় আমার জন্য বেটার হতো। ইনফ্যাক্ট বাংলাদেশ 2000 সালে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম, জি। রাইট? সো আমি এখন ফিল করি যে ওই সময়টায় আমাদের যে ক্রিকেট স্ট্রাকচার ছিল, হ্যাঁ, হ্যাটস অফ টু ওই সব অর্গানাইজেশন, যারা অর্গানাইজার যারা ছিলেন, যারা এই টেস্ট স্ট্যাটাস আনার পিছনে যাদের অবদান, তাদেরকে আমি একদমই কোনোভাবেই মানে ছোট করে দেখছি না, না অবশ্যই কিংবা না, জি। কিছুই বলছি না। তারা ওই সময় যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন স্ট্যাটাস পাওয়ার জন্য। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, আমরা কি ওই সময় টেস্ট নেশন হিসাবে রেডি ছিলাম কিনা? আচ্ছা। কারণ আমাদের তখন লঙ্গার ভার্সন কিন্তু খুব বেশি খুব দিন যে আমরা খেলা ছিল না, খেলিনি। হ্যাঁ, ট্রু। কারণ আমি এটা কেন বলছি, আমি যখন প্রথম টেস্ট শ্রীলঙ্কার এগেনস্টে খেলি, তখন আমি ইনএক্সপেরিয়েন্স, রাইট? আমি একদম ইয়াং একটা ছেলে, আমার জোরে বল আর সুইং ছাড়া আমি কিছুই কিছুই বুঝি জানি না। না। সো আমার ক্রিকেট নলেজও খুবই কম, কোন সিচুয়েশনে ব্যাটসম্যানকে কী করতে হবে। ওভারঅল পুরো টিমটাই ইনএক্সপেরিয়েন্স ছিল, আমাদেরও লঙ্গার ভার্সন খেলার এক্সপিরিয়েন্স ততটা ছিল না। সো আমরা যদি ওভারঅল বাংলাদেশ ক্রিকেটটা 2000 সালে টেস্ট স্ট্যাটাস না পেয়ে আমরা যদি এটা 2005 2007 পেতাম, আচ্ছা। তাহলে কিন্তু আমার লঙ্গার ভার্সনটা 5-7 বছরের একটা এক্সপিরিয়েন্স আমাদের Gather সব হয়ে যেত। প্লেয়ারদের জানতো, আমরা সিচুয়েশনগুলো বুঝতে পারতাম যে আসলে লঙ্গার ভার্সন কীভাবে খেলতে হয়, কীভাবে বড় রান করতে হয়, কিংবা কীভাবে একটা ব্যাটসম্যানকে সেট আপ করে উইকেট বের করতে হয়, রাইট? যেটা আমাদের ছিল না 2000 সালে। সো তখন অনেক ইয়াং প্লেয়ার আমরা এসেছি, বিশেষ করে অনেক ফাস্ট বোলার। জি।
ম্যাক্সিমামই সার্ভাইভ করে জি। নাই, জাস্ট বিকজ অফ দিস। আচ্ছা। সো আমরা তো ইনএক্সপেরিয়েন্স এবং আমাদের বডিও রেডি না, আমাদের বডিও কিন্তু এত ওয়ার্কলোড নেওয়ার মতো ক্ষমতায় ছিল না। সো আমি তো 2000 সালে এত ওয়ার্কলোডগুলো মেনটেন করতাম, 2005 পর্যন্ত যদি আমরা ঘরোয়া ক্রিকেট খেলতাম লঙ্গার ভার্সন, তাহলে কিন্তু আমার বডিটা রেডি হতো Ready হতো। লঙ্গার ভার্সনে বোলিং করার জন্য। সো আমরা পেস বলারও এত ইঞ্জুরিতে পড়তাম না, ট্রু। এবং আমাদের ফিজিও কালচার তখন ছিল ছিল না। সো আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ এইগুলো কিন্তু আমাদের অজান্তে ছিল, অজানা ছিল, আমাদের কিছু Exactly. জানা ছিল না যে মানে কিভাবে, স্ট্রাকচারটাই আমাদের জানা ছিল কিছুই না। জানা ছিল জি। না। এবং ক্রিকেট বোর্ডও কিন্তু এখন যেরকম রিচ, ওই সময় রিচ ছিল না। হ্যাঁ। আমরা বঙ্গবন্ধু মাঠে দেখেছি মানে এসিও নাই অনেক জি, রুমে। ট্রু। হ্যাঁ। সো এই জিনিসগুলো ধরেন, কিন্তু আমি বলছি যে এইটা ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের জন্য কিংবা এরকম ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের জন্য ভালো হতো। হ্যাঁ, মানে আপনার কথাটা একদম আমি 100% এটার সাথে একমত যে তখনকার সময় আসলে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়ে গিয়েছি এবং আমাদের আসলে ওরকম স্ট্রাকচার ছিল না, স্পেশালি লঙ্গার ভার্সনের জন্য। ডেফিনেটলি আই স্টিল ফিল যে আপনার ক্যারিয়ারটা আরও ভালো হতে পারতো যদি আপনার সেই এই যে ইনজুরি কনসার্ন বা ওয়ার্কলোড যেটাকে পেস বলারদের বলেন, এটার ব্যাপারে যদি আপনাকে তখন কেউ কাজ করতো। তবে এটা আমি বিশ্বাস করি এখন আপনি যেহেতু কাজ করছেন, তারপরও আপনার এই যে ঘরোয়া ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ম্যাচে যে অনেকেই বলে যে লেভেলটা ডিফারেন্ট বা দ্য সিনারিও ইজ ডিফারেন্ট, ইজ ইট ট্রু? অবশ্যই। আপনার দেখেন, আমরা তো অস্ট্রেলিয়া না, আমরা ইংল্যান্ড না। আচ্ছা। আমাদের ক্রিকেট হিস্ট্রি খুব বড় না, ওদের 100 বছরের উপরে, 150 বছরের মতো, রাইট? সো আমাদের স্বাভাবিকভাবে আমাদের ডোমেস্টিক আর ওদের ডোমেস্টিক এক হবে না। আচ্ছা। ওরা ওভার দ্য ইয়ার্স চেঞ্জ করেছে অনেক কিছু, এবং ওদের ইন্টারন্যাশনাল গেম আমাদের ইন্টারন্যাশনাল গেমও এক না, আচ্ছা। আমাদের উইকেট ধরন এক না, আমাদের ওয়েদার এক না, অনেক কিছু ভ্যারি করে। জি। কিন্তু আমরা যে পারবো না সেটাও না, আমাদের স্কিলের কোনো অভাব নেই, আমাদের ট্যালেন্টের কোনো অভাব নাই। আমরা অনেক দেশের থেকে স্কিলফুল, অনেক দেশের থেকে অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু আমাদের ইটস আ মাইন্ড গেম, রাইট? Yes. ইটস আ 80% মেন্টাল গেম। এটা অনেকে বোঝে না, মনে So- করে ইটস আ ফিজিক্যাল গেম। No, no, it's not. It's physical. You need physical power. কিন্তু ফিজিক্যাল পাওয়ার ইজ নট এভরিথিং। জি। মানে আপনার মাইন্ড সেট আপ যদি ভালো না থাকে, আপনি যদি এই গেমটা মাইন্ড দিয়ে না বুঝতে পারেন, তাহলে আপনি এই লেভেলে সাস্টেইন করাটা ডিফিকাল্ট। আপনি মানে কন্টিনিউয়াসলি আপনি পারফর্ম করে যাবেন কিংবা আপনার টিম ওয়াইজ আপনি জিতবেন, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনি যাদের সাথে কম্পিট করছেন জি। তারা কিন্তু ফার অ্যাহেড দেন ইউ। ইয়েস, এক্স্যাক্টলি। সো দে আর লাইক মানে 20-30 ইয়ার্স অ্যাহেড। সো আমরা তো আসলে ওই জায়গাটায় নাই। সো এবং এইটার ব্যাপারে আরেকটা জিনিস আমরা ফেস করি, অন্যান্য দেশে যেটা হয়, ওরা কিন্তু ফ্যামিলির থেকে অনেক কিছু শিখে আসে, আচ্ছা। অনেক কিছু জেনে আসে। আমাদের ব্যাকগ্রাউন্ড, ক্রিকেটারদের ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম দেখবেন খুবই পোর জি, ফ্যামিলি জি, থেকে আসে। জি। আমাদের দেশে কিন্তু গ্রাম একদম বাংলার থেকে ওয়েলদি, ওদের- রিচ, ওয়েলদি ফ্যামিলির প্লেয়ার মানে ছেলেরা খেলেন। But আপনাদের সময় কিন্তু এটা ছিল। আমাদের সময় ছিল, হ্যাঁ, জি, ওয়েলদি কিন্তু- ফ্যামিলিরাই কিন্তু ক্রিকেটটা ছিল, খেলতো। কিন্তু কয়জন প্লেয়ার এটা ধরে রেখেছিল? আচ্ছা। খুব হ্যাঁ, কম। খুব কম। ম্যাক্সিমামই ডাইভার্ট করে জি, অন্যদিকে জি। চলে গেছে, অন্য প্রফেশন নিয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখনকার খুবই নিডি ফ্যামিলি থেকে প্লেয়ার আসছে। আমি এটা কোনো দোষের কিছু না, কিন্তু এডুকেশনটা একটা বড় Education is ফ্যাক্ট। a must, yes. আমি যদি সারিয়ান নাফিসকে দিয়ে আমি আপনাকে এক্সাম্পল দেই, সারিয়ান নাফিস প্রথম দিকে আপনার মনে আছে জি। নিশ্চয়ই, ও আন্ডার 17-এ কিন্তু ও ব্যাটিং দেখে মনে হতো যে ওর মানে ওই Exactly. এবিলিটিই নাই হ্যাঁ, খেলার। ability নেই, survive সারিয়ান করা। নাফিস যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল জি। খেলবে আমরা এই সময় কেউ কেউ চিন্তা করিনি, করতে পারে right? না, জি। জাস্ট বিকজ হি ইজ ভেরি এডুকেটেড। আমার মনে হয় ওর গেমটা ওই সময় ওই পিক করেছে যে কি করা উচিত আমার এই গেমটাতে যদি আমি এটি খেলতে চাই ভালো মতো। কারণ তখন ধরেন আমাদের এত ডিটেইল আলোচনা হতো না কিন্তু True. খেলা নিয়ে, হ্যাঁ। এখন যেভাবে হয়। সো একটা এক্সাম্পল দিলাম আমি। সো এই মানে আমাদের আবার শক্তিরও অনেক ঘাটতি থাকে, আচ্ছা। আমাদের ফুড ইনটেকের অনেক সমস্যা থাকে, structure ও একটা ফিজিক্যাল ব্যাপার। স্ট্রাকচার অনেক ব্যাপার থাকে। সো আমরা সব সময় ওই জায়গাটায় আমরা প্লেয়ারদেরকে গ্রুম করি না। আমাদের প্লেয়ার গ্রুমিংটা খুব বেশি দরকার, এবং আমাদের এই কালচারটা যদি আমরা না ক্রিয়েট করতে পারি, প্লেয়ারকে গ্রুম করাটা, যে আসলে খালি খেলা না তো, আমি যখন একটা সুপারস্টার হয়ে যাব কিংবা একটা আইকন হয়ে যাব, আমার কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকবে, অনেক তখন কিছু। চলে আসে। খালি খেলাটা না, হ্যাঁ, মাঠেই না। আমাকে দেখে আরও 10টা মানুষ শিখবে অনেক কিছু, True. আমাকে ফলো করবে নেক্সট জেনারেশন, আমি এক্সাম্পল সেট করব। সো এইটাও কিন্তু একটা শিক্ষার ব্যাপার। এটাও কিন্তু একদম ছোটোবেলা থেকেই গ্রুম না করলে, দেখেন আমাদের মানে আমি জানি না এই টপিকটা আনা ঠিক হবে কিনা, ফিক্সিং যে ইস্যুটা আমাদের জি, ক্রিকেটে জি। এখন অনেক 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 বাজেভাবে জড়িত। বাজেভাবে জড়িত হয়েছে। এইটা যদি আমরা ছোটোবেলার থেকে প্লেয়ারদেরকে ওইভাবে গাইড করে বড় করতে পারতাম,
এখন যেই পরিমাণ প্লেয়াররা ইনভলভ, ওইটা করে আনলে এত প্লেয়ার ইনভলভ হতো না, তাদেরকে ওই জায়গা থেকে নাড়ানোটা ডিফিকাল্ট হয়ে যেত। এক্স্যাক্টলি। আমি এই ব্যাপারেই যদি একটু কথা বলি যে আমাদের একটা সময় তো বিপিএলটা মানে ইফ আই সে লাইক 2008, 9, 10 এর দিকে কিন্তু অনেক পপুলার, মানে যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ হতো তার মধ্যে বাংলাদেশে বিপিএলটা ওয়ান অফ দ্য টপ মোস্ট ছিল। হ্যাঁ, লেটার অন আমি বলবো যে ফ্র্যাঞ্চাইজি ওনারদেরও একটা ঝামেলা ছিল, এবং যেটা বললেন যে ফিক্সিং ইস্যুজ একটা ব্যাপার আছে। বাট আপনি তো বিপিএল এর সাথে অনেক দিন কাজ করছেন, আপনি অনেক বড় বড় টিমের সাথে কাজ করেছেন। ইজ ইট ট্রু যে ফ্র্যাঞ্চাইজি ওনাররা অনেকখানি এটাতে দায়ী যে বিপিএলটাকে এখনো সেই আগের মর্যাদায় নিতে না পারা, অথবা এটা কি বিসিবি দায়ী? এটা আমি বলবো সবাই দায়ী, আচ্ছা। সবারই দোষ আছে। হ্যাঁ, যখন আমার প্রথম শুরু ঢাকা ডায়নামাইটসের মতো টিম থেকে, রাইট? ওই সময় আমরা যে বিপিএল করেছি 16, 17, 18, ইভেন 19ও। সো এই 4টা বছর যে বিপিএল যে স্ট্যান্ডার্ডে হয়েছে, মানে এইটা যে এইভাবে করে ফল করবে এটা আমরা কেউ চিন্তাও করিনি। তখন প্লেয়ারগুলোও অনেক ভালো ভালো আমরা পেতাম। আমাদের ঢাকা ডায়নামাইটস টিমে মানে ধরেন বেঞ্চে যেই প্লেয়ার বসে থাকতো অন্য যে কোনো টিমে মানে চ্যাম্পিয়ন টিমে হিসাবে খেলার মতো যোগ্যতা রাখে চ্যাম্পিয়ন টিমে। সো আমার কথা হচ্ছে যে ওই সময় যারা ফ্র্যাঞ্চাইজ ওনার ছিলেন তাদের কিন্তু আসলে মানে এত মানে ওয়েলদি, এত রিচ ছিলেন, তারা এই ধরনের চিন্তাও কোনোদিন করেন না। আচ্ছা কিন্তু যখন থেকে তারা সরে গেলেন, আচ্ছা এবং আপনি বিপিএল তো আসলে এখানে কোনো লাভজনক না, এখানে কোনো আপনি এত টাকা ইনভেস্ট করবেন এই টাকা তো উঠে আসে না, আপনার কোনো স্পন্সর আসে না, আপনার কোনো রাইটস ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয় না, কোনো ইনকামই নাই। তাহলে আপনি প্রতি বছর কেন 15-20 কোটি টাকা খরচ করবেন এবং এই টাকাটা উঠে আসবে কিভাবে? সো তারপর থেকে যেই সব ফ্র্যাঞ্চাইজিরা আসা শুরু করলো ওনারা আর কি। ওনাররা, তারা তো আসলে নিজেরাও এতটা ওয়েলদি না, নিজেরাও এতটা রিচ না আচ্ছা। এই টাকাটা স্পেন্ড করার জন্য। এবং ওইখান থেকেই তারা হয়তোবা ডিফারেন্ট লাইনে চিন্তা করেছেন, এবং এটা যখন দিনের পর দিন হচ্ছে, কেউ কাউকে ধরছে না, ধরা পড়ছে না, সো সবাই তখন ওপেনলি করেছে। হ্যাঁ, মানে জিনিসটাকে এখন এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে এখন ওয়ার্ল্ডে আমাদের আসলে না, একটা জিনিস আমি খালি এটার সাথে অ্যাড করি যে জিনিসটা কিন্তু খুবই সেনসিটিভ। সেনসিটিভ। এটা আপনি মানে আমরা চোখে দেখে হয়তো বা বলতে পারছি, কিংবা নিউজে দেখে শুনে বলতে পারছি, খেলা দেখে বুঝে বলতে পারছি, কিন্তু আমি কিন্তু 100% শিওর না। আচ্ছা। কারণ একটা প্লেয়ার উইকেটের বাইরে বল করছে কিংবা একটা ওভারে 15-16 রান হচ্ছে, এটা মানে হতেই পারে। দিন খারাপ হলে হতেও পারে, বল স্লিপ করে গেলে যেতেও যেতে পারে। কিন্তু নর্মালি হওয়ার কথা না এটা, স্লিপ করে পাশের উইকেটে বল পড়াটা। True. মানে These are questionable things. হ্যাঁ, সেটাই কোশ্চেনেবল। সো এই সিচুয়েশনগুলো দেখে হয়তো বা আমরা বলতে পারছি যে হ্যাঁ কিছু একটা হতে পারে, কিন্তু আমি তো 100% শিওর না। সো শিওর না হয়ে আমি তো এত বড় একটা এলিগেশন কাউকে দিয়েও দিতে পারি না, এবং যার কারণে আপনি যদি 99% শিওর হন যে এই প্লেয়ারটা ফিক্সিং করেছে, 1% যদি ডাউট থাকে, তাহলে আপনি কিন্তু তাকে শাস্তি দিতে পারবেন না, এবং আমরা আসলে এটা আপনি বলতে পারি না। এলিগেশনও দিতে পারবেন না তার ব্যাপারে। ট্রু, কারণ প্রত্যেকটা You প্লেয়ার have to be 100% sure with evidence, জি জি। তারপরে আপনি তাকে কোনো পানিশমেন্ট দিতে পারবেন। এই যে যে কথাটা বললেন, আপনি দেখছেন, আপনার একটা কিন্তু মাইন্ডসেট নিয়ে আপনি একটা টিমকে আপনি মাঠে নামালেন একটা পার্টিকুলার গেমে। ওয়েন ইউ আর সিইং যে একটা প্লেয়ার এই যে মানে এই ধরনের হয়তো বা একটু কোয়েশ্চেনেবল কিছু করছে মাঠের মধ্যে, বাইরের থেকে বসে আসলে একটা কোচের কি করণীয় থাকে তখন, বা কি করতে পারেন, বা আপনি ম্যাক্সিমাম ধরেন ওই প্লেয়ারের সাথে কি কথা বলেন ম্যাক্সিমাম, সেটা আসলে আমাদের সবারই আসলে জানতে ইচ্ছা করে। হ্যাঁ, দেখেন বিপিএল তো করছি অনেক দিন ধরেই। নর্মালি যেটা হয়, আমি আমার যে গেম প্ল্যানটা, আমি টিম মিটিংয়ে অপোজিশন ব্যাটসম্যান নিয়ে, বোলার নিয়ে, আমার টিম বোলিং মিটিং থাকে, ব্যাটিং মিটিং থাকে, তারপরে মাঠে যাওয়ার আগে একটা ফুল টিম নিয়ে আমরা একটা ব্রিফ করে চলে যাই মাঠে। সো আমার পার্ট থেকে আমার যতখানি এফোর্ট দেওয়ার, যতটা অনেস্টলি দেওয়া সম্ভব আমি সব কিছু ট্রাই করি। এখন মাঠের ভিতরে কি হবে না হবে এটা তো কারো কন্ট্রোলে থাকে না আসলে। আচ্ছা। এটা তো বাইরে থেকে আমি কন্ট্রোল করতে পারবো না। ইভেন ফেয়ার গেমেও সে ধরেন আমার কোনো ঝামেলা নেই, এখন মাঠে যখন টিম নেমে যাবে তখন তো কোচের কন্ট্রোলে আর কিছু থাকে না। এখন প্লেয়ার ভালো খেলবে না খারাপ খেলবে এটা ডিপেন্ড করে ওই দিনের উপরে, ওই প্লেয়ারের উপরে। সো
সেইখানে যদি আবার এই ধরনের কোনো নোংরামি থাকে সেটা তো আরও কন্ট্রোলে থাকে না। 100%। আমি রিসেন্টলি আমি দেখলাম তামিম ইকবাল সাহেব একটা প্রেস কনফারেন্স করলো 2-3 দিন আগে, এবং উনি আপনি যেটা বললেন, উনি বলছিলেন যে আসলে ইটস নট এ প্রফিটেবল থিং এনিমোর বাংলাদেশকে, এবং প্রত্যেক বছরই একটা ভালো টাকা তাদের পকেট থেকে যাচ্ছে। সো আমার কথা হচ্ছে যে বিপিএলটা কি আসলে তাহলে কি করার জন্য করছি, নাকি আসলে এটা বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশের প্লেয়ারদের জন্য উপকার হবে দেখে করছি? আমি অ্যাপার্ট ফ্রম দ্য মানি অ্যান্ড এভরিথিং, কারণ এই টাকা পয়সা নিয়েও কিন্তু একটা গন্ডগোল থাকেই, প্লেয়াররা টাকা পায় না, ম্যানেজমেন্টরা টাকা পায় না, অ্যান্ড এটা থাকে। সো ওভারঅল যদি আপনি বলেন, তাহলে আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে করা উচিত? আমার মনে হয় ওই যে যেই সময়টায় ভালো ফ্র্যাঞ্চাইজিরা ছিলেন ওই সময়টায় বিপিএল হয়েছিল আসলে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, কিন্তু তারা যখন চলে যায়, যে ঢাকা ডায়নামাইটস চলে গেল, কুমিল্লা অনেকদিন ছিল, কুমিল্লা অনেকদিন ছিল, খুলনা টাইটান্স চলে গেল, তারপরে বসুন্ধরা আছে, বসুন্ধরা মানে আছে। একমাত্র বসুন্ধরা বসুন্ধরাই ফর আ লং টাইম, হ্যাঁ। সো ওনারা যখন ছিলেন তখন বিপিএলটা আসলেই বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করছিল। কিন্তু ওনারা চলে যাওয়ার পরে আসলে এখন ধরেন একটা ফ্র্যাঞ্চাইজ, ভালো ফ্র্যাঞ্চাইজ, দুইটা ভালো ফ্র্যাঞ্চাইজ, সে এখন ফরচুন বরিশাল খুবই ভালো, খুবই ভালো। তারপরে এই লাস্ট যে নাবিল গ্রুপটা খেললো রাজশাহী, রাজশাহী। খুবই ভালো, মানে এরা একদম ফেয়ার খেলে গেছে, রাইট? কিন্তু আপনি একটা দুইটা ফ্র্যাঞ্চাইজ দিয়ে তো বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করবে না। বাকিগুলো তো আপনি যদি এরকম ঝামেলা থাকে, তাদের যদি ওই অ্যাবিলিটিই না থাকে, প্লেয়ার পেমেন্ট বলেন, ম্যানেজমেন্ট পেমেন্ট বলেন, সো তাহলে তো বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করলো না। এবং এই নোংরামিগুলো যদি বন্ধ না করতে পারি, তাহলে আমার মনে হয় না বিপিএল আসলে কোনো মানে রাখে। সো এটা যদি ক্রিকেট বোর্ড অন্য কোনোভাবে, মানে আমার যে বিপিএলই করতে হবে, আমার একটা টি-20 টুর্নামেন্ট করতে হবে ভালো মতো, Exactly, হ্যাঁ। যেখানে ফরেন প্লেয়াররা আসবে। হ্যাঁ, আপনি 4টা ফরেনার দিন, আপনি 2টা ফরেনার দিন, আমায় আনেন, 2টা ফরেনার খেলবে, কিন্তু কোয়ালিটি ফরেনার Quality হতে হবে। foreign, হ্যাঁ। সে আপনি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারেন যে হ্যাঁ, ফার্স্ট ক্লাস কিংবা টি-20 এতগুলো ম্যাচ খেলা প্লেয়ার আনতে হবে আপনার টিমে, কিংবা এরকম নাম আনতে হবে আপনার টিমে। আপনি ক্রাইটেরিয়া সেট করতে পারেন 140+ বলার আনতে হবে, কিংবা একটা লেগ আচ্ছা, স্পিনার আনতে জি, হবে, জি, মানে কিংবা এই ধরনের অ্যাভারেজে ব্যাটিং করে, স্ট্রাইক রেটে, যেহেতু টি-20 এই ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করে, এইগুলো আনতে হবে। তখন আপনি 2টাতে নামান, এবং আপনার লোকাল প্লেয়ার তখন আরও বেশি খেললো, 9টা খেললো, 9টা খেললো, 7টার জায়গায় 9টা 9টা খেললো। খেললো। সো কিন্তু আপনার টুর্নামেন্টটা তো চললো, এক্স্যাক্টলি। আপনার এই নোংরামিগুলো তো বন্ধ হলো। আপনার এত মানি ইনভলভ করতে হবে না বিপিএল এর মতো। আলটিমেটলি লাভ কি? আপনার সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে 50 লাখ, কিন্তু দিন শেষে আপনি টাকা পাচ্ছেন 10 জি, লাখ। জি, কিন্তু আপনি যদি টুর্নামেন্টের স্ট্যান্ডার্ডটা আপনি ঠিক রাখেন, জি। টাকাটা কমিয়ে আপনাকে আমি বললাম আপনি 15 লাখ টাকা পাবেন, প্লেয়াররাও খুশি, জানে যে 15 লাখ 15 লাখ টাকা টাকা মানে 15 পাচ্ছি, লাখ টাকাই আমি secured। পাবো। হ্যাঁ। কিন্তু আপনার টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড কিংবা খেলার স্ট্যান্ডার্ড ওইটা তো গ্রো করবে। আহ, আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে যে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থাতেই আছে, আই মিন এখন তো ক্রিকেটটা কি বলবো, মানে ইটস মোরলেস শর্টার ভার্সনই সব পাবলিক বলেন, স্পেকটেটার্স বলেন, সাপোর্টার্স বলেন, খুব এনজয় করে। আস্তে আস্তে কি টেস্ট ক্রিকেট, আপনারা তো টেস্ট ক্রিকেট থেকে উঠে এসেছেন, এবং আপনি যেটা বলেন টেস্ট ক্রিকেটে আপনার ওই সময় যাত্রাটা যদি একটু পরে হতো আপনার জন্য আরও বেটারমেন্ট হতো, বাট ডু ইউ স্টিল ফিল যে টেস্ট ক্রিকেটটাকে আসলে আরও ধরে রাখা উচিত, আইসিসি বলেন বা যে কোনো দেশের বোর্ড বলেন? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে যেই প্লেয়ারটা টেস্ট ক্রিকেট পছন্দ করে সে যে কোনো ক্রিকেট খেলতে পারে। আচ্ছা, কিন্তু আমাদের দেশে আবার জিনিসটা ভিন্ন। ডিফারেন্ট। আমাদের দেশে ডিফারেন্ট কিভাবে? মমিনুল, জি, সাদমান, আমরা একদম ট্যাগ লাগিয়ে দিচ্ছি এরা টেস্ট প্লেয়ার, আচ্ছা। ওদের অন্য জায়গায় কোনো স্কোপ নাই। কিন্তু এরা কিন্তু ডোমেস্টিকে রেগুলার হোয়াইট বল শর্টার ক্রিকেটে ভার্সনও রান ভালো করছে, হ্যাঁ। কিন্তু এরা কিন্তু হার্ডলি বিপিএলে কোনো টিম পায়। হুম, ট্রু। তো আপনি নেক্সট জেনারেশনকে কিভাবে আপনি এনকারেজ করবেন টু প্লে টেস্ট ক্রিকেট? আমি কিভাবে একটা বোলারকে বলবো যে লঙ্গার ভার্সনে বোলিং করার জন্য নিজেকে রেডি করো, জি, আর একটা ব্যাটসম্যানকে যে তোমার টেকনিক বেসিক সব কিছু ভালো, তুমি লঙ্গার ভার্সনের জন্য রেডি হও? ও তো আমাকে 2 দিন পর আমার কাছেই আসবে না, আমাকে বলবে যে লোক তো পাগলের মতো কথা বলে, আচ্ছা, উইচ ইজ ভেরি ট্রু। কারণ আমার তো কোনো এক্সাম্পল নাই ট্রু। যে আমি টেস্ট প্লেয়ারকে একটা তকমা লাগিয়ে দিচ্ছি। হুম, যে লাস্ট টাইমও যেটা হয়েছে, আমরা বিসিএল খেললাম, জি, মানে শর্টার ফরম্যাট, জি, সেখানে সাদমান কোনো টিমে নেই। হ্যাঁ, সো এটা নিয়েও আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম যে সাদমান আসলে আমরা তাহলে নেক্সট জেনারেশনের জন্য কি এক্সাম্পল সেট করছি, আমরা কিভাবে ওদেরকে এনকারেজ করবো টু প্লে টেস্ট ক্রিকেট? তো নাই তো কোনো কিছু বলার। সো এই জিনিসটা অন্যান্য দেশে, হ্যাঁ, আপনি যদি টেস্ট ক্রিকেটটা ভালো খেলেন অ্যাজ এ কান্ট্রি,
আমি খালি বলছি না ইন্ডিভিজুয়াল। আচ্ছা। আমরা যদি টেস্ট ক্রিকেটে আমরা ভালো দল হতে পারি, আমি যে কোনো ফরম্যাটে আমি ডমিনেট করতে পারবো। ইন্ডিয়াকে আপনি দেখেন, ওরা প্রথমে দেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতা শুরু করে, তারপরে বাইরের দেশে কিভাবে যে টেস্ট ম্যাচ জিততে হয় ওরা শিখলো, যে কী দিয়ে, বোলার দিয়ে। 20 উইকেট না নিলে আপনি সারাদিনেও যতই রান করেন, 20 উইকেট না নিলে আপনার টেস্ট ড্র। সো ওরা কী করলো, ফাস্ট বলার প্রডিউস করা শুরু করলো। জাহির খান আসলো, ইরফান পাঠান আসলো, অনেক অনেক ফাস্ট বলার এই সময় আসলো। এখন তো ইন্ডিয়ায় লাইন লেগে লাইন লেগে আছে আছে, পেস জি। বোলিংয়ে, রাইট? সো আপনার ক্রিকেট চেঞ্জ করতে হলে আপনার আগে থট প্রসেস চেঞ্জ করতে হবে। এখন সে ধরেন তামিম এইগুলা খুব ভালো মতো জানে যে আচ্ছা। বাংলাদেশ ক্রিকেটে আসলে কি কি প্রবলেম ওরা ফেস করেছে। আমাদের কোনো ফ্যাসিলিটিসই নাই। আপনার 1300 কোটি টাকা আছে, কিন্তু আপনার একটা প্রপার জিম নাই। আপনার 1300 কোটি টাকা আছে, আমার ঢাকা শহরে কোনো মাঠ নাই। ট্রু। আমি পূর্বাচলে এত বড় একটা জায়গা আমাদেরকে দেওয়া হয়েছিল, আমার ওই Utilize করতে প্রপার পারি। স্টেডিয়াম বানানোর জন্য আমরা ওয়েট করেছি। আমরা কিন্তু একটা মাঠ, সুন্দর উইকেট দিয়ে, কোনো রকম একটা ড্রেসিং রুম দিয়ে আমরা ওইখানে রেগুলার খেলতে পারতাম। So, আমার তো জায়গাই নাই। আমার একটা মানে ল্যাব নাই, হ্যাঁ। আমার একটা বায়োমেকানিক্সের কোনো কিছু সেন্টার নাই, আমার এক্সিলেন্সি নাই, কিছুই নাই আমার। সো আমরা যে তারপরেও এই Sustain ওয়ার্ল্ড ক্রিকেটে করছি। সাস্টেইন করছি, এইটা অনেক। কারণ আপনি অন্যান্য প্লেয়ারদের সাথে, অন্যান্য দেশের প্লেয়ারদের সাথে কম্পেয়ার করলে আমাদের কিছুই নাই, তারপরে আমরা যে মানে ভালো compete খেলি, করছি। ম্যাচ হারাই এদেরকে, এটা আমাদের আমি যদি আজকে ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে আর অস্ট্রেলিয়ানদেরকে বাংলাদেশের এই সিস্টেমে 1 বছর রেখে দেন আর আমাদেরকে ওইখানে দিয়ে দেন, উইল বি দ্য সেম অ্যাজ দে আর ডুইং নাও। এটাই মানে আমাদের সিস্টেমটা এই একটা জিনিস। আচ্ছা, আমার একটা প্রশ্ন সবসময় জাগে যে বাংলাদেশ ক্রিকেটের যদি আসলে কেউ ভালো চেয়ে থাকে, আসলে তাকে কি বোর্ড প্রেসিডেন্ট হতে হলে কি ক্রিকেট ব্যাকগ্রাউন্ডটা খুব মানে ইম্পর্টেন্ট ছিল? বিকজ আমি কথাটা এই জন্যই বলছি, যেটা আপনি একটু আগে বললেন যে তামিম সাহেব এই জিনিসটা খুব ভালো বুঝতেছে। এর আগেও তো বুলবুল সাহেব ছিলেন, এর আগেও তো ফারুক সাহেব ছিলেন, বা তার আগে হয়তো বা যারা ফর আ লং লং টাইম ছিল, ওই বোর্ডের লোকজনও তো কম বেশি ক্রিকেটের সাথে জড়িত ছিল, হয়তো বা প্লেয়ার ছিল না, জড়িত ছিল। তো তাদের চিন্তাধারাটা কেন একটা জায়গায় স্টাক হয়েছিল যে বাংলাদেশ যা করছে করুক, এখান থেকে যদি পার পাই পেয়ে গেলাম? একটা বোর্ড ছিল যারা শুধুমাত্র ন্যাশনাল টিম নিয়েই চিন্তা করতো। ওই 16-17 জন। হ্যাঁ, শুধুমাত্র ন্যাশনাল টিম, বুঝতে পেরেছি। যেই আসুক ওইখানে ওই 15 জন নিয়েই চিন্তা করতো, কি খুব বেশি হলে 20টা প্লেয়ার নিয়ে চিন্তা করতো। তারপরের ক্রিকেট কি হচ্ছে না হচ্ছে তাদের মাথা ব্যথা ছিল না। আপনি বললেন যে ফারুক ভাই ছিলেন, জি, বুলুল ভাই ছিলেন, জি। কিন্তু তারা যখন ক্রিকেট খেলতেন অনেক আগে, আচ্ছা। অনেক আগের ক্রিকেট খেলতেন তারা। তারা এই জিনিসগুলো যে দরকার হয় এটাও হয়তো বা তারা ফিল করেন নাই কখনো। আচ্ছা। কারণ ওই সময় ক্রিকেটে এইগুলা চিন্তা করা একটা মানে অনেক মানে এরকম লাক্সারি তো ছিল না ওই সময় ক্রিকেট বোর্ডে। বুলুল ভাই কিংবা ফারুক ভাই যখন খেলেছেন, বুলুল ভাই দেশেই তো ছিলেন না, জি। বহু বছর উনি অনেক দেশে বহু ছিলেন বছর, না। জি। তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে ওনার আইডিয়া খুবই বা কম কি ছিল, হচ্ছে তাও। তা উনি জানেন জি। না প্লেয়াররা কি ফেস করে কিংবা কি করছে। উনি হয়তো বা আমার কারো কাছে শুনে হয়তো বা জানতেন। কিন্তু তামিম তো একদমই কারেন্ট প্লেয়ার, এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং তামিম সার্ভ দ্য কান্ট্রি ফর আ লং লং টাইম টাইম, হ্যাঁ। ইন্টারন্যাশনালি, রাইট? সো তামিম নোজ এভরিথিং, যে কোথায় কি ঠিক করতে হবে, কোথায় প্লেয়াররা কোনটা সাফার করে, বাংলাদেশ ক্রিকেট কেন পিছিয়ে আছে। সো ও তো আস্তে আস্তে করে এই এই কয়েকদিনের মধ্যে অনেক হ্যাঁ, কিছু অনেক কাজ চেষ্টা করেছেন, করছে। জি, জি। এবং ওর যে চিন্তা ধারণা, ও যদি ইলেক্টেড হয়ে আসে ইনশাল্লাহ, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট মানে ভালোর দিকেই যাবে ইনশাল্লাহ। স্ট্রাকচার থেকে শুরু করে অবশ্যই সবকিছু অবশ্যই চেঞ্জ হবে। অবশ্যই। এই একটা জায়গায় আমি একটু কথা বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেটের যে প্লেয়াররা এখন যেখানে আছে, এখানে প্লেয়ারদের যতখানি না অ্যাবিলিটিস, আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়ার অনেকখানি এখানে ইম্প্যাক্ট আছে একটা প্লেয়ারের জন্য? বিকজ আমাদের পাশের দেশগুলো যদি দেখি, অ্যাপার্ট ফ্রম আই এম নট শিওর অ্যাবাউট শ্রীলঙ্কা মিডিয়া, বাট আমি জানি ইন্ডিয়ার মিডিয়া ক্রিকেটারদের যে কোনো একদম ডোমেস্টিক থেকে যদি একটা ছেলে লাইক এইচ লেভেলের, লাইক আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, সূর্যবংশী কথা বলি, জয়সওয়ালের কথা বলি, এরা কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ওদেরকে পিক করা হয়েছিল এবং মিডিয়া কাভারেজও ওদেরকে ছিল। দ্যাটস ওয়াই দে আর প্লেয়িং। আমি জানি না, মেবি ওয়ান অফ দ্য রিজন এটা হতে পারে, ওরা কিন্তু ন্যাশনাল টিমে ঢোকাটা ওদের জন্য অনেক ইজি ছিল। সো আপনি কি মনে করেন যে ক্রিকেট খেলাটা বা ট্যালেন্টটা একটা জায়গায় সোশ্যাল মিডিয়ার একটা প্রেজেন্স খুব ইম্পর্টেন্ট? না দেখেন, সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স মানে এইটা তো এই যুগে হয়ে আসছে, মানে কিন্তু আমার মনে হয় না এইটা খুব একটা ম্যাটার করে। আচ্ছা, ইন্ডিয়ান প্লেয়াররা ওদের কোচকে একদম দেবতার মতো মানে, আচ্ছা, এইজ লেভেলে। ওকে, আপনি ধরেন ওদের কোচ কিছু একটা বলেছে, মানে ও এটা যা দ্বিমত মনে করবে হয় না। তাই হয়ে যাক,
ওইটার বাইরেও যাবে না। আচ্ছা এবং দে আর ভেরি রেসপেক্টফুল। আচ্ছা এবং ওদেরকে যেইভাবে গ্রুম করে নিয়ে আসা হয়, ইন্ডিয়ান প্লেয়াররা তো এমনি এমনি সাকসেসফুল হচ্ছে না। ওরা খুবই রেসপেক্ট করে। আপনি কোচ একটা কথা বললো, ওইটাকে ওরা মানে, ওইটার বাইরে কিছু করে না। কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের একটা প্রবলেম, সেটা হচ্ছে যখন এইজ লেভেল পর্যন্ত থাকে তখন তারা খুব মানে ওবিডিয়েন্ট থাকে, শুনে, কথা শুনে সুন্দর করে, কারণ যেহেতু জানে না কি হবে সামনে, কিভাবে খেলতে হয় ওইটাও জানে না। সো একটা একটা সার্টেন লেভেল পর্যন্ত ওরা খুব ওবিডিয়েন্ট থাকে। যেই ওরা একটু হায়ার লেভেলে চলে যায়, একটু টাকা পয়সা আর্ন করে ফেলে, একটু কয়েকজনের সাথে পরিচয় হয়ে যায়, তখন আর ওই কোচের কথা শুনতে চায় না। আচ্ছা সো হুইচ ইজ ভেরি ব্যাড। আমি বলছি না সবাই, আচ্ছা কিন্তু ম্যাক্সিমাম। আমাদের দেশে একটা বাজে জিনিস হয়, সেটা হচ্ছে আজকে আমি যদি খুব ভালো রিনাউন্ড কোচ থাকি, আমার কাছে প্লেয়াররা সবসময় ঘুরঘুর করতে থাকবে। হ্যাঁ আর একজন যদি ভালো কিছু করতে থাকে, তার যদি লিঙ্ক থাকে তাকে ন্যাশনাল টিমে ঢোকানোর কিংবা এইচপি টিমে ঢোকানোর কিংবা সিলেক্টরদের সাথে ভালো সম্পর্ক, সেই কোচের কাছে যায় ঘুরঘুর করে, পারফরমেন্সটাই ফোকাস করে না। সো এটাতে কী হচ্ছে, দেশের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। এখন আমি এইগুলা বললে আমি অনেক কাছে খারাপ হই, কিন্তু আমার আমার দেখেন, আমি যখন থেকে খেলা শুরু করেছি, আমি যখন বাংলাদেশ টিমে, আমার স্বপ্ন ছিল বাংলাদেশ টিমে ঢোকার, বাংলাদেশ টিমের হয়ে খেলবো। তখন থেকেই একটা ইচ্ছা যে না, যাই করব বাংলাদেশের জন্য করব, বিকজ আই এম বেঙ্গলি, রাইট? সো আমি যা করবো আমার জন্য বাংলাদেশের ভালো হয়। সো এখন আমি যখন প্লেয়ারগুলোকে দেখি, এরা খুবই ট্যালেন্টেড, এদের ফিউচার আছে ভালো, কিন্তু এরা কিছু জিনিসের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, খেলার থেকে ফোকাস সরে অন্যান্য দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমি কখনোই পছন্দ করি না কোনো প্লেয়ার আমাকে যদি অয়েলিং করে। আমাকে বাটার মারা দরকার নাই। ওকে তুমি যদি ভালো হও, কারণ আমার এখানে কোনো আত্মীয় স্বজন ভাই কেউ খেলে না, তুমি যদি ভালো হও আমি তোমাকে পিক করবই, নো ম্যাটার হোয়াট। আমার এখানে অন্য কোনো ধান্দা নাই, অন্য কোনো চিন্তাও নাই। কিন্তু যখন কোনো প্লেয়ার আমি জানি যে এই প্লেয়ারের ওই অ্যাবিলিটি আছে, কিন্তু তারপরে সে আমাকে অয়েলিং করছে যে পারফর্ম না করলে যেন আমি তাকে ভালো করি, সো এই ধরনের প্লেয়ার কখনো মানে বড় লেভেলে যায় কিছু করতে পারবে না। এর একটা স্টেজ পর্যন্ত যাবে, তারপরে আর রিচ করতে পারবে না। সো আমাদের দেশে অনেক প্লেয়ার আছে এরকম করতে চায়, কিন্তু তাদেরকে গ্রুম করার দায়িত্ব তো না আমাদের। হ্যাঁ এখানেই আমি বলছি যে কোচের খালি ক্রিকেট খেলা শেখালে হবে না, আনুষঙ্গিক অনেক কিছু অনেক প্রয়োজন। কিছু তাদের মাথায় নলেজ দিতে হবে যে এই জিনিসগুলো ঠিক না, কিংবা সামনের দিনে এই দিন আসবে। সো আমি আমার যতগুলো ফাস্ট বলারের সাথে আমি কাজ করেছি না কেন ছোটোবেলা থেকে, আমি ওদের মাথার মধ্যে এই ফিক্সিংয়ের ব্যাপারটা আমি দিয়েছি, যে যেই মোমেন্টে আমি শুনবো যে তোমাদের কেউ এই ফিক্সিংয়ে জড়িত, Influence সেই করছে। মোমেন্টে আমি তোমাদের নাম্বার আমার ফোন বুক থেকে ডিলিট হয়ে যাবে। কারণ এটা তো হতে পারে না। মানে সত্যি মানে কথা আমি বলতে কাকে নিয়ে ক্রিকেটের কাজ প্রতি আর করব? ভালোবাসাটা থাকে না। না, না, আমি কাকে নিয়ে কাজ করব? কাকে খেলা শেখাবো? আমি যাকে খেলা শিখাইলাম সে এসে যখন এই সব ইল্লিগাল মানির জি। জন্য নিজেকে সেল করে দিবে, তাহলে এটা তো আমিও মানে দায়ী। Exactly, জি, আমি যদি ওকে খেলাটা না হেল্প করতাম ওই ছোটবেলায়, তাহলে তো খেলতেও পারতো না, আসতেও না, এইগুলোও করতে পারতো না। ট্রু। আমাদের দেশে কি তাহলে আমি যদি বলি আমাদের দেশে যে এই যে ছোট মানে ছোট জায়গা বলতে এইজ লেভেলে যেসব কোচেরা কাজ করছে, আপনার মতে কি আসলে কি তারা এতখানি এডুকেটেড বা এতটুক ওনাদের কি আউটস্পোকেন করার কারেজেস আছে যে না এই যে জিনিসটা আপনি বললেন একটা প্লেয়ার কি দেখে বোঝা যায় যে ও আসলে হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক ও হি ইজ দ্য ওর কাছে সেই এক্স ফ্যাক্টরটা আছে, ওকে আমি গ্রুমিং করলেও ন্যাশনাল টিমকে না, না, রিপ্রেজেন্ট করবে। অবশ্যই আমাদের কোচ যারা আছেন যথেষ্ট, দেখেন আমি একদম এইজ লেভেল থেকে যদি শুরু করেন। হ্যাঁ এইজ লেভেল থেকে, আমি ইভেন জেলা পর্যায় থেকেও, জি আচ্ছা কারণ প্লেয়ারগুলো তো আসে আসলে ওই সব জায়গা হ্যাঁ থেকে, হ্যাঁ রাইট? হ্যাঁ, প্লেয়ারের তো অবশ্যই একটা সার্টেন অ্যাবিলিটি থাকতে হয়, কিন্তু কোচদের ওই জায়গা থেকে যে পিক করা, আমাদের দেশে যত প্লেয়ারই আসছে না কেন সব তো ওনাদের হাত থেকেই, হ্যাঁ, জেলা এটা পর্যায় ঠিক। থেকে আসছে, তারপরে একাডেমি কোচগুলো থেকে আসছে। সো ও এইজ লেভেল থেকেও আসছে, অনেক ম্যাক্সিমাম তো এইজ লেভেল থেকে, আমাদের যেহেতু সিস্টেমটাই এটা এইজ লেভেল। সো আমি বলবো ওনাদের যথেষ্ট নলেজ আছে এবং তারা প্লেয়ার পিকও ভালো করতে পারে, কিন্তু তাদেরকে যে গ্রুম করার ব্যাপারটা, সেটা আর তাদের যে কিছু প্লেয়ারদের এথিক্স থাকা দরকার, এইটা দেখেন, এথিক্স জিনিসটা তো আসলে আপনি শেখানোর কিছু নাই, এটা তো যার যার ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। অনেক আপনি কিছু পারিবারিক শিক্ষারও একটা ব্যাপার। এক্স্যাক্টলি। সো আপনি পরিবার থেকে কি দেখে আসছেন, সে আমি হাজারো না খেয়ে থাকি তাও হারাম পয়সা আমি কামাবো না। সো এই জিনিসগুলো তো আসলে বাসার থেকে শেখা উচিত।
এখন ওই যে আমি একটা কথা বললাম যে আমরা আসলে এতটাই নিডি ফ্যামিলি থেকে আসি, আর অবশ্যই এইখানে এমন এমন মানে খারাপ মানুষজন ইনভলভ, আচ্ছা। আর এমন অ্যামাউন্টের অফার তারা দিয়ে থাকেন। সো এবং আরেকটা ব্যাপার কি, এইটা আমি জানি না সবাই আসলে অ্যাওয়্যার কি না, আমাদের বিপিএলে যেটা হয়, অনেক প্লেয়ার আছে যারা ভালো, অনেক কেপেবল টিম পাওয়ার জন্য, তারা টিম পায় না। সো ফালতু ফালতু প্লেয়াররা টিম জাস্ট পায়। বিকজ অফ ওইভাবে তারা ইনভলভ হতে পারবে না তাই। সো তারা ইনভলভ হবে না, তারা কিছু করবে না। সো এই প্লেয়ারগুলা অনেক সময়ই ভালো প্লেয়ার, ও ডিজার্ভ করে বিপিএল এ টিম পাওয়া, কিন্তু ওর জায়গায় আরেকটা ফালতু প্লেয়ার টিম পেয়ে যায়, ও বাসায় বসে থাকে। সো ওই প্লেয়ারটাকে আপনি কিভাবে মোটিভেট করবেন? সো ওই প্লেয়ারটা কি করে, এদেরকে বলে ভাই আমার টাকা দরকার নেই, আমি খালি ম্যাচ খেলতে চাই, বিপিএল খেলতে চাই। সো ওইভাবে করে অনেকেই ইনভলভ হয়, কারণ এদের কিছু করার নাই তো তখন আর। তো আর খেলার তো স্ট্যান্ডার্ডটা তার মানে থাকছে আমার না। সিস্টেমটাই আমাদের চেঞ্জ করা উচিত, এই জায়গাটায় অনেক স্ট্রিক্টলি দেখা উচিত, এবং দেখছেও। তামিম আসার পরে তো আমরা দেখলাম জি, যে একটা 5 জন, এক্সাম্পল দেখলাম, জি। হ্যাঁ, সো সামনে হয়তো বা আরও অনেকের নাম আসতে পারে, আমি জানি না। সো এই জায়গাটায় খুবই স্ট্রিক্টলি দেখা উচিত, সে যেই হোক, যদি প্রমাণ থাকে 100% তাকে ব্যান করে দেওয়া উচিত। হ্যাঁ, এটাই দেখছিলাম যে তামিম সাহেব সেদিন বলছিল যে যেসব নাম তার কাছে এসছে তিনি বারবারই বলছিলেন যে 100% শিওর হলে আমাকে বলেন, 100%। সো অ্যাজ আ প্লেয়ার, ও তো প্লেয়ার ছিলেন, উনি যেহেতু প্লেয়ার ছিলেন উনি জিনিসটা বুঝে যায় প্লেয়ারের রেসপেক্টটা কোথায়। একটা হুট করে একটা নাম বলে ফেললাম, যেরকম লাস্ট বার বোর্ড কয়েকজনের নাম বলে ফেলেছে এবং প্লেয়াররা ওইটা নিয়ে কিন্তু অনেক তাদের ভিতরে অনেক ক্ষোভ ছিল এবং তারা মিডিয়াতে এসে বলেছে, পরের দিকেও তারা এসে বলেছে। এই জিনিসটা আসলে আমাদের দেশে আসলে প্লেয়ারদের রেসপেক্টের জায়গাটা আসলে কতখানি ইম্পর্ট্যান্ট আপনি মনে করেন? না, অনেক, কারণ আপনি একটা প্লেয়ার এত কষ্ট করে খেলে, তারপরে যদি, এখন সবাইকে তো আমি দোষ দিতে পারছি না, আচ্ছা, হ্যাঁ। সবাই তো আর খারাপ না, তাহলে তো আর খেলাটাই চলতো না, রাইট? কিন্তু আবার যারা দোষী তাদেরকেও তো আপনি প্রমাণ সহ ধরতে পারছেন না। সো আমি এত বড়, ওই যে বললাম যে এত বড় একটা এলিগেশন, এটা আমি 100% না প্রমাণ পেয়ে তো কিছু বলতে পারি না। সো এই জায়গাটা খুবই সেনসিটিভ জায়গা, কিন্তু হচ্ছে যে এরকম খারাপ কিছু, এটা তো আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা। সো এই জায়গাটাই আমাদের মানে নো মার্সি এরকম একটা ব্যাপার, মানে জায়গা নিয়ে আসা উচিত, যে সে যেই হোক না কেন, জিরো টলারেন্স। জিরো টলারেন্স। সো আমি যদি একটু এবার আপনার ক্যারিয়ারে একটু যদি আসি, আপনার সবথেকে সুখময় আহ, আহ, বাংলাদেশ টিমে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কী ছিল এবং আপনার কষ্টের জায়গাটা কী ছিল? মানে ভালো লাগার জায়গা ছিল যেদিন প্রথম টেস্ট ম্যাচ জিতলাম আচ্ছা, জিম্বাবুয়ের সাথে জি, 2005-এ, জি, জি। এম এ আজিজ স্টেডিয়ামে। ওইটা মানে ওই মোমেন্টটা ভোলার না। ফার্স্ট মানে টেস্ট ম্যাচ। হ্যাঁ, যদিও আমি ওই ম্যাচে খেলিনি, কিন্তু আই ওয়াজ ওয়ান অফ দ্য টিম জি, জি, মেম্বার। জি, সো আমি আর মানজার রানা ছিল, জি, জি। আল্লাহ রানাকে বেস্তে নাসিব করুক। সো আমাদের মানে ওই ওই মোমেন্টটার কথাটা না, মানে বলে অনেক ফিলিং থাকে না, যেটা মানে ওটা বলে বোঝানো সম্ভব না, এক্সপ্রেস ট্রু, করা সম্ভব ট্রু। না। সো ওই রকম একটা মোমেন্ট ছিল এটা। আর দুঃখের কথা যদি বলেন, সেটা বলবো, একটা হচ্ছে বিপিএল এর ওই খেলাটা হেরে যাওয়া, লাস্ট আচ্ছা, বলে 4, জি। ওইটা একটা দুঃখের ড্রেসিং রুমের স্মৃতি আমার। আর একটা হচ্ছে, আর ক্যারিয়ারে যদি আপনি বলে থাকেন, সেটা আমি একটা ন্যাশনাল লিগে আই ওয়াজ আ হাইয়েস্ট উইকেট টেকার। হ্যাঁ। সো আমি বরিশালের হয়ে খেলেছিলাম ওই সিজনটাতে, এবং 3টা ম্যাচ যাওয়ার পরে আমাকে, আমার উইকেট ছিল 25টা। সো 3 ম্যাচে আমি 25 উইকেট পাই, এবং তখন শ্রদ্ধেয় মানে রফিক ভাই, জি, উনি, জি, আমরা যাকে বাগমামা জি, নামে জি, চিনি, জি। উনি চিফ সিলেক্টর ছিলেন। সো হি কল্ড মি অ্যান্ড সেড ইউ আর গোয়িং টু নিউজিল্যান্ড উইথ আচ্ছা। বাংলাদেশ টিম। কারণ উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি এক্সপিরিয়েন্সের থেকে কেউ ভালো খেলে আমরা তাকে পিক করব। সো আমি ওই ইন্টারভিউটা শোনার পরে খুব এফোর্ট দিয়েছিলাম যে ভালো কিছু একটা করতে হবে, আর ইনজুরি থেকে ফেরত এসেছিলাম। সো খুব নিজেকে ডিসিপ্লিনভাবে মেনটেন করে, আর লঙ্গার ভার্সন খেলতে গেলে ডিসিপ্লিন না হলে হয়ও না। জি। সো এই 3 ম্যাচে 25 উইকেট পাওয়ার পরে ওই দিন উনি কল করে বলে যে তুমি নিউজিল্যান্ডে যাচ্ছ, এবং এহসান স্যার, জি, শ্রদ্ধেয় এহসান এহসান স্যার, স্যার, জি, উনি আল্লাহ মাফ করুক জি। ওনাকে। সো স্যার ছিলেন, স্যার আমার রুমে এসেছেন যে তাহলে একটা গুড নিউজ আছে আর আমার জন্য একটা ব্যাড নিউজ। স্যার বলছে আমি খুবই খুশি তুমি ন্যাশনাল টিমে যাচ্ছ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মানে একটুও মন খারাপ যে তুমি চলে গেলে আমরা হয়তো বা জি, চ্যাম্পিয়ন হব জি, না। জি। সো তারপরে উনি আমার জন্য দোয়া করেছিলেন, কিন্তু 2 দিন পরে টিম দেয়, টিমটাতে আমি ছিলাম না। সো আচ্ছা, রিজনটা আমি বলছি না, আমি জানি কেন হয়েছে, কে আচ্ছা, নেয় নাই, আচ্ছা। কী কারণে নেয় নাই।
সো ওই জায়গাটা আমি ওই খুব খুবই কষ্ট কষ্ট ছিল। পেয়েছিলাম। এবং এইটা আমি আমার লাইফের একটা মানে বেস্ট বোলিং ফিগার যেটা, হ্যাঁ, আর মানে 35 রানে 8 উইকেট পেয়েছিলাম লঙ্গার এবং ভার্সনে। আপনি আপনার পিক টাইমে ছিলেন রাইট। তখন। সো এক পাশ থেকে খেলা শুরু করি, 13 ওভার স্পেল করেছিলাম আমি, 13 ওভারে 8 উইকেট, পরে এই পাশ থেকে 8টা উইকেটে আমার ছিল। সো ওই দিন মানে যে আমাকে নেয় নাই, সে আমার রুমে এসে স্বীকার করেছিল যে আচ্ছা, কি কারণে সে আমাকে পিক করে নাই। হি সেড সরি। মানে ওর একটা আলাদা থিঙ্কিং ছিল, নট দ্যাট যে ও আমার সাথে রেষারেষি কিংবা আচ্ছা। ক্ষতি করার জন্য, সেইটা না। ও মানে ও বলেছে যে ডিসিশন ওয়াজ রং, যে তোকে ওই সময় পিক না করা। কেন এটা বললাম দুঃখের জায়গা, কারণ একটা বলার যখন পিক টাইমে থাকে হুম, আর হুম। ইনজুরির পরে ন্যাশনাল টিমে ফেরত আসার জন্য সে পিক টাইমে চলে যায়, এবং স্ট্রাগল করছে এবং এবং নিউজিল্যান্ডের মতো জায়গায় একটা জায়গায় ফাস্ট যেতে বোলারকে পারবে। আবার সুযোগ দেওয়াটা, এটা আমি আসলে জানতেই পারলাম না আমার ক্যারিয়ারটা কত দূর যেত। মানে হয়তোবা হতো না, কিন্তু তারপর একটা ওইটা খেললে তো অ্যাটলিস্ট বুঝতে পারতাম বুঝতে যে পারতাম, জি। ক্যারিয়ার। আর নিউজিল্যান্ডের মতো জায়গায় যেহেতু ছিল, পেস বোলারদের জন্য স্বর্গের মতো। স্বর্গের জায়গা, আর হ্যাঁ। যেই ফর্মে আমি ছিলাম, হয়তোবা ভালো কিছু কিন্তু যেহেতু মুসলমান, আল্লাহকে বিশ্বাস জি, করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। জি। সো ধরেই নিলাম যে ভালো কিছু হতো না। এটা তো আপনার নিজের ক্যারিয়ার নিয়ে বললেন। এবার যদি কোচের থেকে আসি, তাহলে কোচ হয়ে আপনার প্রাউড মোমেন্ট কি ছিল? এবং যেটা আপনি বললেন সবথেকে কষ্টের জায়গা, সেই জায়গাটা আবার কোচ হিসাবে কি পেয়েছেন? প্রাউড মোমেন্ট যখন, মানে ধরেন যাদের সঙ্গে কাজ করি তারা জি, যখনই ভালো করে, আচ্ছা, তখনই এটা আলাদা কোনো ইয়া নাই যে ওকে। টিম চ্যাম্পিয়ন হলেই যে প্রাউড মোমেন্ট, তা না। ছোট ছোট জায়গায় যখন আমি যাদের সাথে কাজ করেছি তারা যখন সাকসেসফুলি খেলছে ইন্টারন্যাশনালি, ওই সময়টা ভালো লাগে। সে কয়দিন আগে রিপন মণ্ডল ন্যাশনাল টিমে চান্স পেলো, এটা একটা ভালো লাগার জায়গা ছিল, কারণ একদম ছোটোবেলা থেকে রিপন কাজ করেছে আন্ডার 19 থেকে। আর তারপর নাহিদ রানা যখন জি। এত প্রশংসা হচ্ছে, তখন ভালো লাগে, যেহেতু ওদের সাথে একদম ছোটোবেলা থেকে কাজ করছি। সো এই জায়গাগুলো। আর কোচ হিসেবে আবারও যদি বলেন, ওই যে ওইটাই ওই যে লাস্ট বিপিএল এর বলে, ওই লাস্ট হ্যাঁ। বলটা, ওইটা আমি ভুলতে পারি না। মানে ভোলার মতো না আর কি ওইটা। এই যে, যে নামগুলা বললেন রিপন মণ্ডল, নাহিদ ইসলাম বা নাহিদ রানা যাদের কথাই বলছেন, আ আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটে কি এখন সেই পেস বোলিং ইউনিট আছে যারা লঙ্গার ফরম্যাটেও আপনাকে সার্ভিস দিতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ফরম্যাটস? অবশ্যই বাংলাদেশের পেস বোলিং ইউনিট আলহামদুলিল্লাহ এখন যেভাবে এগোচ্ছে, কিংবা যেভাবে ওরা আসছে আপকামিং, অনেক পাইপলাইনে অনেক ভালো ভালো ফাস্ট বোলার আছে। এবং আমরা সবথেকে ভালো দিক হচ্ছে ক্রিকেট বোর্ড যেইভাবে এদেরকে মেনটেন করছে এখন, ট্রেনার, ফিজিও, বোলিং কোচ, যার ইউ নেইম ইট। সো আমরা এখন ওদেরকে খুব ভালো শেপে রাখতে পারছি। এবং আমি রিসেন্টলি যেটা জানতে পারলাম, আমাদের তানজিম সাকিব ইনজুর, জি। ওর ব্যাকে একটা ইনজুরি হুম, হুম, হয়েছে। হুম। এবং বোর্ড প্রেসিডেন্টের একটা নির্দেশ ছিল যে বেস্ট যেইটা এই ইনজুরির জন্য, যেইখানে হোক সেখানেই ট্রিটমেন্ট। ওকে যেন ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। এবং নিউজিল্যান্ডে শাহরিয়ার নাফিসের সাথেই কথা হচ্ছিল, শাহরিয়ার নাফিস যেহেতু এই ডিসিশনগুলো নেয় অপারেশনসের থেকে। তো শাহরিয়ার নাফিসি বলছিল যে ওকে আমরা মানে এই ব্যাক ইনজুরির জন্য যে বেস্ট ওয়ার্ল্ডে, তার কাছে আমরা পাঠাচ্ছি। সো এই দিকগুলো ভালো, কারণ আপনার পেস বলারই আপনাকে মানে সবসময় একটা ভালো দল, কিংবা হুম, হুম। ওই মানে লঙ্গার ভার্সন আপনি না হলে জিতবেন না, এবং কোনো থ্রেট থাকে না। সো পেস বলারদেরকে আমরা, যেহেতু আসছে এরকম ভালো ভালো বলার, 140+ বলার আসছে এবং সুইং করাচ্ছে, ভালো পাইপলাইনেও বলার আছে। সো আমি মনে করি যে শর্টার ফরম্যাট, হ্যাঁ আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, এটা কোনো ডাউটই নেই। ইমপ্রুভ করার অনেক জায়গা আছে যদি আপনি ইন্টারন্যাশনালি রেগুলারলি জিততে চান। সো ওই জায়গাগুলো আমরা কাজ করছি। এবং অনেক, নাহিদ রানার এক্সাম্পলে যদি আমি দেই, যেহেতু একদম ছোট থেকে ওকে আমি দেখেছি, ও এরকম পেসেই বোলিং করতো। আচ্ছা। কিন্তু এই পেসে আপনি এলোমেলো বল করলে কিন্তু আপনার অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। হুম। সো নাহিদ রানা কিন্তু এখন খুবই কুল, কাম, কম্পোজ দেখছি, হয়ে হ্যাঁ। আছে। এবং ওর জিনিসটা বুঝতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ বোলিং হবে, ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বলারও খারাপ দিন খারাপ দিন যায়। যাবেই। কিন্তু ও যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কী ডিমান্ড করে ওর পেসে, এবং ওর অ্যাকশনেও কী করতে পারে, এই জিনিসটাও খুব ভালোভাবে বুঝে গেছে। আমাদের এই যে শর্টার ফরম্যাটে আমরা প্রায়ই দেখি ঘুরে ফিরে ওই বলাররাই খেলে। লেটস সে আমি যদি বলি ওডিআই ক্রিকেটই বলি, তাসকিন খেলছে, শরীফুল খেলছে, তানজিম সাকিব খেলছে। এই নামগুলোই কিন্তু ফিরতে আসে। কম বেশি কেউ একটু খারাপ করছে, বসছে, আবার আসছে, যাচ্ছে। আমরা কি এই জায়গায় এই যে যেরকম রিপন মণ্ডলের কথা বললেন বা যারা উঠতি পেস বলার আছে, এদেরকে কি একটু সুযোগ দেওয়া উচিত না? না, সুযোগ তো অবশ্যই দেওয়া উচিত, কিন্তু আপনি যদি
তাসকিনের কথা বলেন কিংবা মুস্তাফিজের কথা বলেন, এই দুইটা কিন্তু আমাদের মানে এক্সেপশন। আচ্ছা, এদের ধরেন সিনিয়র বলার যখন মাঠে থাকে, জুনিয়ররা তখন একটু আচ্ছা। মানে সাপোর্ট পায়, সাহস থাকে। হ্যাঁ, শরীফুল খুব ভালো বোলিং জি। করছে। শরীফুল মানে ও লম্বা সময়ে সার্ভিস দিবে বাংলাদেশ টিমকে। সো শরীফুলকে আপনি বসাতে পারবেন না, পারফর্মারকে বসাতে পারবেন না। এই ক্যালকুলেশনগুলো খুব ইম্পর্টেন্ট যেটা হয়ে যায়। হয়েছে সেটা হচ্ছে এই এইগুলো কম্পিটিশনগুলো ভালো, হেলদি কম্পিটিশন। কারণ শরীফুলের আপনি যদি ওর জায়গায় আপনি খেলতে চান, দেন ইউ হ্যাভ টু পারফর্ম মাচ বেটার দেন শরীফুল। শরীফুল, ট্রু। সো শরীফুলেরও কিন্তু ওই চিন্তাটা আছে যে আমি যদি একটু খারাপ করি, পেছনে অনেকগুলো বলার রেডি। আচ্ছা, সো এই কম্পিটিশনটা যত থাকবে, আমরা শেন ওয়ার্নের কারণে ম্যাকগিলের ক্যারিয়ারটাই অত বড় হয় অত না। বড় হয়নি, ট্রু। সো আমার যদি এরকম কম্পিটিশন চলতে থাকে, উই আর ফাইন, উই আর হ্যাপি। আমার কোনো সমস্যা নাই। আপনি মানে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে যারা খেলতেই পারে নাই। ইন্ডিয়াও আছে, অস্ট্রেলিয়া অনেকে আছে, আছে, রাইট? হ্যাঁ। সো আমারও দেশে যদি এরকম প্লেয়ার থাকে যে অনেক ভালো প্লেয়ার, কিন্তু ও জায়গা কখনোই ন্যাশনাল টিমে করতে পারে না, কারণ ও যার জায়গায় খেলবে সে এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রা প্লেয়ার, খেলছে, হ্যাঁ। তাহলে তো আমার সমস্যা নেই এই প্লেয়ারগুলো ওয়েস্ট হলে। মানে কিন্তু এই প্লেয়ারগুলো কি করে, ডোমেস্টিকের স্ট্যান্ডার্ডটা সবসময় হাই রাখে, হাই রাখে, হ্যাঁ। যেটা আমার দরকার। সো আপনার তাহলে কি হবে, আপনার দেশের ক্রিকেট ডেভেলপ করবে। হ্যাঁ, মানে বারবারই ওকে পোক করবে যে আম রেডি। হ্যাঁ, মানে কোনো কারণে তুমি যদি তুমি খারাপ খারাপ করো, করো, আমি আছি। আমি আছি। সো ওইখানে কিন্তু ওই বলারগুলোও ভালো করবে। সো ওর কিন্তু ফোকাস কখনোই নষ্ট হবে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন কোনো বলারকে তো আর জোর করে ফোকাস ধরে রাখা যায় না যদি সে নিজের থেকে না চায়। সো এই কম্পিটিশনগুলো থাকলে সবাই সবসময় মানে অন টোজ থাকে। আমি একটু মুস্তাফিজকে নিয়ে কথা বলতে চাই। ফর আ লং টাইম তো আমাদের বাংলাদেশকে একটা এক্সেপশনাল সার্ভিস দিয়ে গেল। এখন দেখছি যে অল্প, অল্প সময়ে একটু ইনজুরড হচ্ছে এবং হয়তোবা তার বডি ওয়ার্কলোডেরও একটা ব্যাপার আছে। এই যে ওয়ার্কলোড, পেস বোলারদের ওয়ার্কলোড, কাকে লঙ্গার ভার্সনে খেলানো উচিত, কাকে ওডিআইতে চিন্তা করা উচিত, অর লেটস সে ৩ টা ফরম্যাটে চিন্তা করা উচিত। এগুলো নিয়ে কি আসলে ক্রিকেট বোর্ডের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে বেসিক্যালি সিলেক্টরস থেকে শুরু করে যারাই আছেন, এরা কি আসলে এগুলো নিয়ে চিন্তা করেন? অবশ্যই, অবশ্যই। এবং এইটা মানে ক্রিকেট বোর্ড পর্যন্ত যেতে হয় না। এটা মানে টিমের ম্যানেজমেন্ট থেকেই চিন্তা হয়ে যায়। ফিজিও ট্রেনার থেকেই এই চিন্তাগুলো হয়ে যায়। এগুলা ওদের যে একটা মানে গাইডলাইন থাকে, আচ্ছা, ওইভাবেই করা হয়। আচ্ছা, সে আমি এখন চাইলেও মুস্তাফিজকে প্রিমিয়ার লিগে খেলাতে পারবো না। কারণ আচ্ছা, মুস্তাফিজ ওর মানে কিছু জায়গা নিয়ে কাজ করছে। আচ্ছা, সো ঈদের পরে হয়তোবা ২টা ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া আসার আগে, নিজেকে রেডি করার রেডি জন্য। করার জন্য। সো এইখানে সে আমার প্রিমিয়ার লিগেও তানজিম সাকিবকে আমার টিমে ছিল, ইনজুর জি, হয়েছে, আমি জি। ওকে চাইলেও খেলাতে পারবো না। কিংবা ওর রিহ্যাব শেষ না হওয়া পর্যন্ত আমি চাইলেও খেলাতে পারবো না, ফিজিওর পারমিশন পাবো না আমি। হাসান মাহমুদ ওর ফিজিও থেকে পারমিশন পায় নাই, যার কারণে এখনো প্রিমিয়ার লিগ খেলছে না। সো আচ্ছা। এইগুলো এখন অন্য প্রসেসের মধ্যে একদম আছে। প্রসেসের মধ্যে আছে মানে এগুলো তাহলে নিয়ে। আপনার কথা অনুযায়ী বোঝা যায় যে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার্স বা প্রসেসটা এখন ইজ ইন গুড হ্যান্ড, অবশ্যই, বা ভালো অবশ্যই, জায়গায় আছে। অবশ্যই। শেষের দিকে চলে আসছি, যদি একটু বলতেন তালহা জুবায়েরকে আসলে আমরা আহ, এক নামে যদি জানতে চাই কি হিসাবে দেখতে পারবো? দেখেন, এই জেনারেশন তো আসলে আমার খেলা দেখে নাই। সো আচ্ছা, আমার জেনারেশনে যারা আছে তারা তো মানে নাম শুনলে দেখলে হয়তো বা চিনে জানে, জি, কথা বলে, জি। আমার ওই সময়ের কথাগুলো বলে তারা। কিন্তু এই জেনারেশন যেহেতু দেখে নাই, যেহেতু কোচ হিসেবে আমাকে দেখছে, আমি আশা করব যে তারা আমাকে যেন মানে আমি যে ফাস্ট বোলার প্রডিউস করে এই বাংলাদেশে, এই হিসাবে যদি জানতে পারে, এটাতেই আমি সব থেকে বেশি খুশি হব। এখন একটু র্যাপিড ফায়ার প্রশ্নতে চলে যাব এবং আশা করব শর্ট অ্যান্সার বা ওয়ান ওয়ার্ড অ্যান্সার খুব কুইকলি। শুরু করছি, সাকিব না মাশরাফি? হুম। যেহেতু মাশরাফি একসাথে শুরু করা, সো মাশরাফি। ওকে। টেস্ট না টি20 না ওডিআই? টেস্ট। ডেফিনেটলি। কোচিং না কমেন্ট্রি? কোচিং। ওকে। কঠিন ব্যাটসম্যান নাকি কঠিন স্পিনার? অ্যাজ আ যদি আমি বলি ব্যাটসম্যান হিসাবে যদি কোনো সময় ফেস করে থাকেন, স্পিনারকে আমি বলছি, যদি কঠিন ব্যাটসম্যান, আপনি যদি ব্যাটসম্যান হয়ে থাকেন, কোন স্পিনারকে আপনার খেলতে অসুবিধা হয়েছে? আর ব্যাটসম্যান হিসেবে কাকে বল করতে আপনার সব থেকে? মার্শাল গিবস। হার্শাল গিবস। ওকে। এক শব্দে বাংলাদেশ ক্রিকেট এখন ভালো, ভালো যাচ্ছে। সবচেয়ে ডিসিপ্লিন ক্রিকেটার রাইট নাও? মুশফিক রহিম। আনডাউটেডলি। সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার? যদি আমি একটু ডোমেস্টিকও বলি প্লাস ন্যাশনাল টিমের কালারও বলি? আমি যদি ডোমেস্টিক যেহেতু বললেন, আমি বলবো মার্শাল আইয়ুব। আচ্ছা। আর যদি ইন্টারন্যাশনালে বলি এখন? আন্ডাররেটেড?
না, আন্ডাররেটেড ওরকম কোনো প্লেয়ার নেই আমাদের, এমন কোনো ইন্টারন্যাশনালি এরকম কোনো প্লেয়ার আসে নাই যাদেরকে আচ্ছা। আমরা ওইভাবে করে রেট করি নাই, কিংবা হ্যাঁ যদি ওইভাবে বলেন আমি বলবো রুবেল হোসেন। রুবেল হোসেন। রুবেল হোসেন আমরা ওকে ওইভাবে করে রেট করি না আসলে। সবচেয়ে সরি, নেট প্র্যাকটিস না ম্যাচ? ম্যাচ। ডেফিনেটলি। বিপিএল না ঢাকা প্রিমিয়ার লিগ? ঢাকা প্রিমিয়ার লিগ অফকোর্স। এবার চলে আসি আপনার দৃষ্টিতে, আমি 11টা টিম আর কি বেসিক্যালি এখন ওয়ার্ল্ডে ক্রিকেট খেলছে, বা তার থেকেও বেশি খেলছে, বাট যারা রেকগনাইজ, তাদের থেকে একটা করে প্লেয়ার আমি পিক করতে বলবো যেটা আপনার ফেভারিট বা আপনি মনে করেন এখন ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো করছে। সো আমি শুরু করছি অস্ট্রেলিয়া। শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন। ইংল্যান্ড? অ্যান্ডারসন। ওকে। পাকিস্তান? পাকিস্তান ইমরান খান। ইমরান খান। শ্রীলঙ্কা? মুরলীধরন। ওয়েস্ট ইন্ডিজ? লারা। দক্ষিণ আফ্রিকা যদি বা সাউথ আফ্রিকা? এবি ডিভিলিয়ার্স। ওকে। নিউজিল্যান্ড? স্যার রিচার্ড হ্যাডলি। ইন্ডিয়া? বিরাট কোহলি। বিরাট কোহলি। ওকে। অ্যান্ড জিম্বাবুয়ে? অ্যান্ডি ফ্লাওয়ার। ওকে, বাট লাস্ট বাট নট দ্য লিস্ট ফ্রম বাংলাদেশ? সাকিব আল হাসান। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, এবং থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। অ্যান্ড ডেফিনেটলি আমিও দেখতে চাই আপনি ইন ফিউচারে আপনার আরও ভালো কিছু হোক এবং বাংলাদেশকে আপনি ভালো পেস বোলার প্রডিউস ইনশাআল্লাহ। করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। Yeah.